সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একদিন জাতীয় সংসদ নির্বাচন, উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আরও বলেন, করিডোর ইস্যু এখনও প্রস্তাব পর্যায়ে, এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া চট্টগ্রাম বন্দর নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার হচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান কার্যক্রম পর্যালোচনা করে নির্বাচনের মাস ঠিক হয়েছে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে। আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে সরকার একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবেন বলে আশা করছেন তিনি। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি সম্মিলিত দায়, মানবতা বিরোধী অপরাধের বিচারের দৃশ্যমান অগ্রগতি জাতি দেখতে পারবেন বলে জানান প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। এ নিয়ে আলোচনা করতে ঝিনাইদহ থেকে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই, প্রধান উপদেষ্টার ভাষণ নিশ্চয়ই আপনি শুনেছেন। পুরো ভাষণ শুনে কি মনে হয়েছে একটু বলবেন? জি, ধন্যবাদ। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নির্বাচন নিয়ে একটি সংকট ছিল এবং অনিশ্চয়তা ছিল, যে কারণে রাজনৈতিক দলগুলো সবসময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে এক ধরনের চাপ দিয়েছে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ঘোষণা দিয়েছেন। দেখেন, রমজানের সময়ে কিন্তু আসলে গণসংযোগ বা নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায় না, এবং ওই সময় বিশেষ করে আপনার ঈদের পরেও কিন্তু প্রচন্ড গরম থাকে। তো এই গরমের মধ্যে আসলে এপ্রিলে আসলে নির্বাচন করার বাস্তবতা কতটুকু সেটি কিন্তু আমরা আগেই তুলে ধরেছি। বিশেষ করে আপনার জানুয়ারি থেকে এক ধরনের গরম আবহাওয়া শুরু হয়, প্রচন্ড গরম থাকে, এরপরে আপনার বৃষ্টি। এই যে এখন জুন মাস, এই সময় কিন্তু প্রচন্ড আপনার বৃষ্টি, এপ্রিল মাসের ওই সময় কিন্তু বৃষ্টি থাকে। তো আমি আসলে জানি না সরকার কেন আসলে এই ধরনের সিদ্ধান্ত নিল। তবে আমরা সবসময় দাবি জানিয়েছি যে ডিসেম্বর ইলেকশনটা হওয়া দরকার ছিল, এবং ডিসেম্বরে যদি ইলেকশন না করে তো সেক্ষেত্রে আপনার জানুয়ারির শুরুতে অর্থাৎ রমজানের আগে কিন্তু ইলেকশনটা করতে পারতো। কিন্তু সরকার আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা আমাদের দলগতভাবে আলোচনা করে এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানাবো। তবে এতটুকু বলতে পারি যে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা ছিল, এই ঘোষণার মাধ্যমে হয়তো সেই ধোঁয়াশা কিছুটা কাটবে। কিন্তু নির্বাচনের যে ধরনের পরিবেশ দরকার হয়, যে ধরনের আবহাওয়া দরকার হয়, সেটি আসলে ওই সময় আসলে থাকবে না। তো সেক্ষেত্রে যারা নির্বাচনে অংশ নিবে, যারা ভোটার, তাদের জন্য অত্যন্ত কষ্ট হবে। ভোটাররা আসলে ওই সময় ঈদের পরে তারা ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে অনেক ধরনের অনিশ্চয়তা, অনাগ্রহ থাকে, এবং একই সাথে ওই সময়কার আবহাওয়া আসলে নির্বাচনের জন্য ওইভাবে আসলে সুইট করে না। তো সেই জায়গায় নির্বাচনটা আসলে ডিসেম্বরে বা একদম জানুয়ারি শুরুতে হলে সেটি খুব ভালো হতো। জনাব রাশেদ খান, রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে সমাধানের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আপনি কতটা আশাবাদী? দেখেন, আমরা সবসময় সরকারকে যে দাবি জানিয়েছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। দলগুলোর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আসলে সবসময়
দেওয়া হয়েছে যে দলগুলো আসলে কখনোই আপনার সংস্কার এবং বিচারের বিষয়ে তারা আসলে আগ্রহী না। তারা সবসময় নির্বাচনের ব্যাপারে আগ্রহ পোষণ করেছে। তবে আমরা মনে করি যে এই সরকার হয়তো অনেকটা আসলে আপনার সংস্কার বা বিচার যেভাবে আসলে আমরা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা হয়তো তারা এই ১০ মাসে এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি। তবে সরকার কিছুটা হইলেও হয়তো পারবে যদি দলগুলো তাদেরকে সহযোগিতা করে। আমরা সংস্কার এবং বিচারের সরকার যে ধরনের প্রত্যাশা সরকার পোষণ করেছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অবশ্যই রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারে আমরা সহযোগিতা করতে চাই। তবে শেখ পরিবারের লোকজনকে গ্রেপ্তারের বাইরে রেখে, তাদেরকে বিচারের বাইরে রেখে কোনোভাবেই গণহত্যার বিচারটা আসলে পারফেক্টলি করা যাবে না। আপনি নিশ্চয়ই উবায়দুল কাদেরের ভাষ্য আপনি শুনেছেন। তিনি বলেছেন যে ৩ মাস তিনি নিরাপদে ছিলেন। তো উবায়দুল কাদের যখন বাংলাদেশ ছেড়ে পালায়, তখন আপনি গণহত্যার বিচার আসলে কাকে ধরে করবেন? ইনু, রাশেদ খান মেনন এই ধরনের মানুষদের ধরে আসলে গণহত্যার বিচারটা করা যাবে না। এবং একই সাথে শেখ পরিবারের অন্তত ১০ জন অপরাধী, তাদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল। এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করেনি। সুতরাং অপরাধীদেরকে না ধরে শুধুমাত্র তাদেরকে আপনার অনুপস্থিতিতে যদি রায়টা ঘোষণা করে দেন, সেই রায়ের মাধ্যমে আসলে গণহত্যার বিচার হবে না। দেখেন, এই অভ্যুত্থানে ২,০০০ মানুষ শহীদ হয়েছে, ৩০,০০০ আহত যোদ্ধা। যদি গণহত্যার বিচারটা না হয়, তাহলে কিন্তু এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। যদি গণহত্যার বিচারটা না হয়, তাহলে কিন্তু ৩০,০০০ আহত যোদ্ধার সাথে এক আরেকটি ধরনের বিষয়, আমরা আসলে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়েই কথা বলছি। ডক্টর ইউনূসের দেয়া যে করিডোর ইস্যুর বিষয়ে যে বক্তব্য, সেটা নিয়ে কি বলবেন, বা আপনি কতটা সন্তুষ্ট? হ্যাঁ, করিডোর ইস্যু নিয়ে আসলে সরকার শুরুতে সরকারের একজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যে ধরনের বক্তব্য দিয়েছিলেন, মূলত তার বক্তব্যকে কেন্দ্র করে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। যদি প্রধান উপদেষ্টা বলেন বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি শুরু থেকে বিষয়টা ক্লিয়ার করতো যে আসলে করিডোরের বিষয়ে জাতিসংঘের সাথে আসলে ওইভাবে কোনো ধরনের নীতিগত সিদ্ধান্ত হয়নি, তাহলে কিন্তু এই ধরনের ধোঁয়াশা বা রাজনৈতিক দলগুলোর যে ধরনের প্রতিক্রিয়া, সেটি কোনোভাবে আসলে আসতো না। আমরা মনে করি প্রধান উপদেষ্টা তিনি দেশ এবং জনগণের বিরুদ্ধে গিয়ে তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটি আসলে জনগণের আপনার মতামতের বিরুদ্ধে যায়। আমরা করিডোর নিয়ে তার যে বক্তব্য, সে বিষয়টা আমরা ইতিবাচক হিসেবে মনে করছি। জি, জনাব রাশেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।